হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো একটি সেকেন্ড হ্যান্ড বাইক আপনি কিনবেন এবং সেই বাইকটি কেনার আগে কি কি বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেন ভিডিও শুরু করা যাক। বিভিন্ন বাইকে সেকেন্ড হ্যান্ড, বিশেষ করে বাইকগুলোতে মিটার টেম্পারিং করা হয়ে থাকে। আপনি কি করে বুঝবেন যে আসলে এই বাইকটি মিটার টেম্পার করা? সাইলেন্সার পাইপের দিকে আপনি দেখতে পাবেন যে মিটার যদি টেম্পারিংও করা হয়ে থাকে, বাইকটি যদি অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করা হয়ে থাকে, সাইলেন্সার পাইপে প্রচুর পরিমাণ রাস্ট বা জং দেখতে পাবেন। এবং বাইকের ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি দেখেই আপনি বুঝতে পারবেন বাইকটি কত কিলোমিটার রান করেছে। তাছাড়াও বাইকের ভ্যালভের একটি সাউন্ড রয়েছে যেটি ইনটেক্ট বা 10, 15, 20 হাজার কিলোমিটারের মধ্যে ভ্যালভের সাউন্ডটি থাকে অনেক ভালো একটি সাউন্ড। কিন্তু যখন বাইকটি 50,000, 1 লক্ষ কিলোমিটার রাইড করে তখন বাইকের ইঞ্জিন সাউন্ড বা ভ্যালভের সাউন্ডটা একদমই অন্যরকম হয়ে যায়। আর একটু ইজি ওয়ে আপনাদেরকে বলে দেই, আপনি দেখবেন বাইকটির ম্যানুফ্যাকচারিং ডেট কবে। বাইকটির যদি ম্যানুফ্যাকচারিং ডেট হয়ে থাকে 2020 সালে আর আপনি যদি পারচেস করছেন 2025 সালে, সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে বাইকটি নিতে হবে। অনেক সময় অনেকে বাইকের অনেক বেশি যত্ন করে, সেক্ষেত্রে সেই বাইকগুলি নেওয়া যেতে পারে। আর কিছু বাইক রয়েছে যে বাইকগুলি টোটালে 2023 সাল বা 24 সালে পর্যন্ত ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে, কিন্তু সেই বাইকটি বিক্রি করা হচ্ছে 2025-এ, 1 বছরের ব্যবধানে, কিন্তু সেই বাইকটা কেনার মতোই না। তো সেই ক্ষেত্রে বাইকের ইঞ্জিন কোয়ালিটি দেখেও বাইকটি নিতে হবে। যে ডেটে তিনি রেজিস্ট্রেশন করছেন ওইটি আসলে মূলত ডেট নয়। সো ম্যানুফ্যাকচারিং ডেট দেখে অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক নিতে হবে। একটি বাইক আপনি যখন পারচেস করবেন, সেই বাইকের মালিক কোথায় থাকে? আপনার এলাকা থেকে যদি অনেক বেশি দূরে থাকে, অর্থাৎ আপনি যদি ঢাকাতে থাকেন আর উনি যদি চিটাগং থাকে, তাহলে বাইকটির প্রাইস আপনি কম পাওয়া সত্ত্বেও বাইকটি না নেওয়াই আমি মনে করি ভালো হবে। কারণ অনেক সময় বাইক অনেক দূরবর্তী এলাকায় থাকার কারণে বাইকটির রেজিস্ট্রেশন নিয়ে অনেকটা ইস্যু হয়ে যায়। সেক্ষেত্রে বাইকটি কাছাকাছি হলে রেজিস্ট্রেশন ইস্যুটা থাকে না এবং মালিকানা পরিবর্তনেরও কোনো ঝামেলা থাকে না। সো আপনি একটি বাইক যদি পারচেস করেন, চেষ্টা করবেন আপনার নিজ এলাকায় হওয়ার জন্য। এরপরে যে বিষয়টি লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাইকটি কোন ব্র্যান্ডের। অবশ্যই ইয়ামাহা, হুন্ডা বা সুজুকি ব্র্যান্ডের মধ্যে থাকতে হবে। যদি কোনো চায়না বাইক কিনে থাকেন সেকেন্ড হ্যান্ড, তাহলে আমি নিষেধ করবো আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড বাইক চায়না না নেওয়ার জন্য। নন ব্র্যান্ডের বাইকগুলো যদি আপনি নিয়ে থাকেন সেকেন্ড হ্যান্ড, তাহলে বাইকটি মূলত সেকেন্ড হ্যান্ড বাইক তখনই মানুষ বিক্রি করে যখন বাইকটির উপর থেকে মানসিকতা উঠে যায় অথবা বাইকটি আর ভালোভাবে রাইড করা যাচ্ছে না। তো সেরকম একটি বাইক যদি হয় যেটি ভালোভাবে রাইড করা যাচ্ছে না আর আপনি যদি পারচেস করেন, তাহলে আপনাকে যে প্রবলেমটায় পড়তে হবে সেটা হচ্ছে তার পার্টস, স্পেয়ার পার্টসগুলো আপনি পাবেন না এবং সার্ভিস সেন্টারও থাকে না চাইনিজ বাইক বা নন ব্র্যান্ড বাইকে। সেক্ষেত্রে ব্র্যান্ড একটি ভ্যালু রাখছে। এমন একটি বাইক কিনবো যে বাইকটি আসলে সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও ভ্যালু ফর মানি হবে, সেটিও মাথায় রাখতে হবে। যে বাইকটি আমি পারচেস করবো, বাইকটি কেনার পরে কিছুদিন রাইড করার পরে বাইকটি অবশ্যই আমি রিসেল করব, তখন রিসেল ভ্যালুটা কেমন হবে এবং বাইকটি আমি যখন নিব সেটার ভ্যালু ফর মানি হবে কিনা সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় ফেসবুকে, মার্কেট প্লেসে অথবা victor.com-এ আমরা বাইক দেখে থাকি, কিন্তু সেই বাইকগুলোর মধ্যে দেখবেন কিছু কিছু বাইক রয়েছে যেগুলোর প্রাইস খুবই কম থাকে। এর কারণটা কি? বাইকের প্রাইস কেন কম থাকে? এর রিজন হচ্ছে কিছু বাইক রয়েছে যে বাইকগুলোর লাইসেন্স কখনোই সম্ভব না, লাইসেন্স করা যাবে না। যে বাইকগুলি চোরাইকৃত অথবা কোনো জায়গা থেকে টানা বাইক, সেই বাইকগুলোকে কম দামে বিক্রি করা হয়। অনেকে আবার বলে থাকেন আমার বাইকটি অকশন পেপারের। অকশন পেপারের কোনো বাইক যদি আপনি পারচেস করেন, তাহলে আমি আপনাকে বলতে চাই অকশন পেপারের বাইক সাধারণত রাস্তায় বা হাইওয়েতে রাইড করার জন্য খুবই ঝামেলাজনক। নিজ এলাকায় যদি আপনি রাইড করেন, সিটিতে যদি রাইড করেন নিজের এলাকায় নিজের পার্সপেক্টিভে, তাহলে বলবো যে ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। তবে আপনি যদি রাইড করেন অনেক দূরে, এক শহর থেকে অন্য শহরে ঘুরতে পছন্দ করেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই এই ধরনের বাইককে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। অনেক সময় হাইওয়েতে পুলিশ বা সার্জেন্ট এগুলাকে অ্যালাউ করে না। এরপরে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যখন একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, এই বাইকটাতে আমার অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, এই বাইকটিতে আমার অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে? সেটা চেক করার জন্য
সিম্পল কিছু ওয়ে আছে। বডি চেসিস আপনাকে ফলো করতে হবে। চ্যাসিতে যদি আপনি দেখেন যে বিশাল কোনো দাগ বা বিশাল কোনো স্পট রয়েছে, যেগুলা কালার করলেও আপনার চ্যাসিতে কিন্তু কিছু স্পট থেকে যায়, যেগুলাকে কোনোভাবেই একদমই নিশ্চিহ্ন করা সম্ভব না। এগুলো আপনাকে ফলো করতে হবে। ওই জায়গাটাতে ধাক্কা লাগা মানে কি জানেন, বাইকটা খুব বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে। যেখানে বাম্পার থাকে সেখানে ভেদ করে যদি ইঞ্জিন বা সাইলেন্সারে আঘাত করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে বাইকটি অবশ্যই অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন বলতে পারেন ভাই অনেকেই তো বাম্পার খুলে বা গার্ড খুলে বাইক রাইড করে, সেক্ষেত্রে কি? দেখুন, একটি বাইকের সর্বপ্রথম যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বাইকটির সামনের চাকা অথবা মাড গার্ড অথবা হেডলাইটে বাইকটি ক্র্যাশ করে। এই জায়গাগুলোতে স্ক্র্যাচ থাকার সম্ভাবনা থাকে। কিন্তু যখন ওইটিকে ভেদ করে আইসা বাইকের ইঞ্জিন বা সাইলেন্সারের ওইখানে যে স্পট পড়ে, তার মানে বুঝতে হবে স্পিডে ছিল অথবা অপোজিট থেকে আসা ভেহিকেলটা ছিল ওটা অনেক স্পিডে ছিল, যার কারণে অ্যাক্সিডেন্টটা অনেক বড়সড় আকারে হয়েছে। এই সমস্ত বাইককে অ্যাভয়েড করা উচিত, কারণ যদি বাইকের চ্যাসিস ব্যাকা থাকে সেক্ষেত্রে বাইকের কন্ট্রোলিং অনেক খারাপ হয়ে যাবে। আপনি যদি একটি চ্যাসিস ব্যাকা বাইক পারচেজ করেন বা কিনেন সেকেন্ড হ্যান্ড, আপনি যখন রাইড করবেন তখন আপনি দেখতে পাবেন অনেক সময় ডাইনে বা বায়ে বাইকটি নিয়ে যাচ্ছে আপনাকে। এটি আপনি কখনোই সমাধান করতে পারবেন না, কারণ চ্যাসিস কখনোই সোজা করা পসিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো সেই রকমের সুবিধা বা সেই ধরনের কোনো সার্ভিস সেন্টারও আমি জানি না, আমার জানার মতো আমি পাইনি। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি বাইক আমি পারচেস করব, সেটি অবশ্যই ভ্যালু ফর মানি হইতে হবে, রিসেল ভ্যালু ভালো হইতে হবে, এটা তো আমরা সবাই জানি। সো এমন কোনো বাইক নেবেন যে বাইকটি আপনি পরবর্তীতে বিক্রি করতে গেলেও আপনার জন্য বেস্ট হবে। আশা করছি আমার ভিডিওটি আপনার জন্য অনেকটি কাজে দিবে যদি আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন। আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যখন বাইক পারচেস করি বিভিন্ন শোরুম থেকে, অনেক সময় সেকেন্ড হ্যান্ড শোরুমে চলে যাই। সেকেন্ড হ্যান্ড শোরুমকে যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চাইস না তোর নজর লেগে যাবে রে ভাই, চাইস না নজর লেগে যাবে। আচ্ছা আরে বিউটি পার্লারে নিয়া অলমোস্ট কার্তই বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। পেপে আর তুই সময় কালে পুগ দিলি না মাত্র 2,60,000 টাকায়। কারণ প্রত্যেকটি সেকেন্ড হ্যান্ড শোরুমে আপনি দেখতে পাবেন একটা ফারুক ভাইয়ের মতো লোক থাকে। এরা বাইকে প্রচুর পরিমাণ কাস্টমাইজেশন করতে পারে এবং বিভিন্ন জায়গাতে ডেন্টিং, পেইন্টিং বা রিটাচ করায় নিয়ে আসে, যার কারণে বাইকটি বুঝতে গেলে অনেক যারা নতুন ইউজার তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে বাইকটি একদম নতুন না পুরাতন। তো এইসব বাইককে অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন সবসময় মালিকানা অর্থাৎ ব্যক্তিগত যেসব বাইক রয়েছে মার্কেট প্লেস থেকে খুঁজে নেওয়ার জন্য। বাইকে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, প্রাইস যদি 3 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা হয়, আর আপনি নতুন বাইকের প্রাইস যদি 3 লাখ বা 2 লাখ টাকা হয়, আর আপনি যদি সেই বাইকটা মার্কেট প্লেসে পেয়ে যান মাত্র 1.5 লাখ 2 লাখ টাকায়, অর্থাৎ 1 লক্ষ টাকা ডিফারেন্সে, তাহলে অবশ্যই সেইটাকে আগে ভালো করে যাচাই বাছাই করে তারপরে বাইকটি নেবেন। কারণ অনেক সময় কম প্রাইসে বা কম সুবিধায় অতি লোভে তাঁতি নষ্ট যেটা বলা হয়, এই ধরনের ইস্যুগুলা হয়ে থাকে যে কম প্রাইসে খুব বাজে ধরনের বাইক, বিশেষ করে ইঞ্জিনের প্রবলেম, হেডে প্রবলেম থাকতে পারে। আমি এরকম একটা বাইক পারচেস করেছিলাম যেটার ইঞ্জিনের হেডে প্রবলেম ছিল এবং সেটাকে পরিবর্তন করা পসিবল ছিল না। ওই সময় আসলে পসিবল ছিল না, এখন তো অনেক কিছুই পাওয়া যায় বাইকের। সেক্ষেত্রে হুন্ডা, সুজুকি বা ইয়ামাহা কিন্তু আপনাকে সমাধান দিতে পারবে। তো এই বাইকগুলোকে আপনি বেশিরভাগ আপনি চয়েসে রাখবেন সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে। তো আপনার সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আমার ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে থ্যাংক ইউ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বাইক রিলেটেড ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।